শুরু হলো বড় মৌসুমের সরকারি পর্যায়ে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ অভিযান। ২৭ টাকা কেজি দরে কেনা হবে ৬.৫ লাখ টন। বিশেষ ফ্লাইটের টিকিটের চড়া দামে দিশেহারা মধ্যপ্রাচ্যগামী প্রবাসীরা। ভিসার মেয়াদ ফুরিয়ে আসায় বিপাকে অনেকে, সিন্ডিকেটকে দায়ী করছেন যাত্রীরা। গরমে পটুয়াখালীতে নষ্ট কোটি টাকার মুগ ডাল, কৃষকের মাথায় হাত। ভোলায় ক্ষেত থেকে পিস হিসেবে কেনা হয়েছে তরমুজ, বিক্রি কেজি দরে, সিন্ডিকেটের কারসাজির অভিযোগ। এবং করোনার ধাক্কায় বন্ধের পথে সুইডেনের বিভিন্ন প্রতিষ্ঠান, ধকল সামলে ওঠার চেষ্টায় প্রবাসীরা। ফ্রান্সে ব্যবসা প্রতিষ্ঠান চালুর আশায় বাংলাদেশিরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি তানজিলা খান মিম। আজ থেকে শুরু হলো বড় মৌসুমের সরকারি পর্যায়ে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ অভিযান। ২৭ টাকা কেজি দরে কেনা হবে ৬.৫ লাখ টন ধান। ধান সংগ্রহ অভিযানের খবর জানাতে এই মুহূর্তে সিলেটের খাদ্য গুদামে আছেন রিপোর্টার একরামুল কবির এবং নওগাঁয় আছেন রিপোর্টার এমআর রকি। সরাসরি যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি ইকরামের কাছে। একরাম, ধন্যবাদ। আমি এখন আছি সুনামগঞ্জের মল্লিকপুর যে খাদ্য গুদাম, সরকারি খাদ্য গুদামে আছি। এই খাদ্য গুদামে কিছু সময় পরে এই খাদ্য গুদাম সহ বাংলাদেশের 10টি জায়গায় একসাথে এই মৌসুমের বড় মৌসুমের অভ্যন্তরীণ যে খাদ্য বড় ধান সংগ্রহ অভিযান, সেই অভিযানে উদ্বোধন করবেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করা হবে এবং সব আয়োজন এখানে সম্পন্ন করা হয়েছে। ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন ধান এবং বিভিন্ন কৃষকেরা এখানে রয়েছেন। কৃষকদের কাছ থেকে আজকে শুরু হবে, যদিও আজকে আনুষ্ঠানিক উদ্বোধন করা হচ্ছে, কিন্তু মূলত যেটা কৃষকদের কাছ থেকে লটারির মাধ্যমে বা বিভিন্নভাবে কার্যক্রম শেষে 10 মে থেকে সংগ্রহ অভিযান করা হবে। সিলেট বিভাগে 50,000 মেট্রিক টন এই বোরো ধান সংগ্রহ করা হবে। সিলেট সুনামগঞ্জ জেলায় 25,870 মেট্রিক টন সংগ্রহ করা হবে। তার ধান প্রতি কেজি 27 টাকা কেজি দরে 1080 টাকা মন, এবং চাল আতপ 39 টাকা কেজি দরে 1560 টাকা, সিদ্ধ 40 টাকা কেজি দরে 1600 টাকা। এবং বলে রাখা প্রয়োজন যে এবার বাম্পার ফলন হয়েছে এবং আবহাওয়া অনুকূলে ছিল। এখন পর্যন্ত প্রায় 70% ধান কাটা হয়ে গেছে। সুনামগঞ্জে যেই জেলা খাদ্য উদ্বৃত্ত জেলা, সেই জেলা 2,23,330 হেক্টর জমিতে ধান রোপণ করা হয়েছিল। এটা এই যাবৎকালে সর্বোচ্চ রেকর্ড, এবং 13,65,290 মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবং যদিও এখন পর্যন্ত কোনো ধরনের বড় ধরনের বিপর্যয় বা বন্যা কিংবা দুর্যোগের কোনো খবর বা দুর্যোগ আসেনি, সে কারণে শতভাগ ধান ঘরে তোলার জন্যই আশাবাদী কৃষকরা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সেই আলোকে এইবার খাদ্য সংগ্রহ অভিযান বা এইবার বড় ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে আজ থেকে, এবং এই অভিযান চলবে যথাসময় পর্যন্ত টার্গেট পূরণ না হবে বা লক্ষ্যমাত্রা শেষ না হবে ততদূর পর্যন্ত হবে। তবে গতবার বাইরের দামটা একটু বেশি থাকার কারণে কৃষকেরা এই খাদ্য যেই গুদাম আছে সেই গুদামে ধান বা চাল দিতে একটু অনীহা প্রকাশ করেছিল। এইবার কৃষকেরা জানিয়েছে যে বাইরের দামের চেয়ে এখানে দাম বেশি আছে, সে কারণে 1 থেকে 3 টন প্রতিজন কৃষক এখানে তারা দিতে পারবে। এবং সব কিছু মিলে এখানকার যারা বিভিন্ন বিভাগ আছে তারাও তাদেরকে উদ্বুদ্ধ করছে যাতে করে কৃষকের দাগে। এই ছিল সুনামগঞ্জের খাদ্য গুদামে ধান সংগ্রহ অভিযান। সর্বশেষে আমি চলে যাচ্ছি নওগাঁ, সেখানে রয়েছে আমাদের সহকর্মী রকি। ধন্যবাদ ইকরাম। আজকে আনুষ্ঠানিকভাবে ধান সংগ্রহের যে কার্যক্রম তা ইতিমধ্যে শুরু হচ্ছে। এই কার্যক্রমের নওগাঁ থেকে কিন্তু আজকে ধান কেনার যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে 22,400 মেট্রিক টন। একটু জানি রাখি, দেশের অন্যতম ধান উৎপাদনকারী জেলার এই নওগাঁয় কিন্তু চলতি মৌসুমে এবার কিন্তু ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 12 লক্ষ মেট্রিক টন। এই ধানের হয়তো আগামী 10 দিন পর থেকে সার্বিক কার্যক্রম তারা শুরু করবেন, এমন কথা খাদ্য বিভাগ থেকে জানানো হয়েছে। ধান কেনার যে দর বেঁধে দেওয়া হয়েছে 1080 টাকা মন দরে। অন্যদিকে চাল কেনার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে এবছর কিন্তু
40 টাকা কেজিতে, 36 টাকা ছিল গেল বছর, তা থেকে কিন্তু এবছর 4 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে এই ধানের বাজার ব্যবস্থার সাথে আমরা যেটি লক্ষ্য করছিলাম, এখন পর্যন্ত কিন্তু এই নতুন জাতের যেসব ধান হাটে তোলা হচ্ছে সেই ধানগুলো কিন্তু 900 থেকে 950 বা তারও কিছু উপরে বিক্রি হচ্ছে, এবং অন্যান্য জাতের যেসব ধান রয়েছে মোটা জাতের, সেটি কিন্তু 900 টাকার মধ্যে বেচে কিনা হচ্ছে। তবে গেল বছর চেয়ে কিন্তু এবছর ধানের দর মৌসুমের প্রথমেই একটা ভালো দর পাচ্ছে চাষিরা। এবছর কিছুটা উৎপাদনও ভালো হয়েছে বলছে খাদ্য বিভাগ এবং কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এই খাদ্য সংগ্রহ অভিযান কিন্তু বিগত মৌসুমে, আমন মৌসুমে কিন্তু একেবারেই লক্ষ্যমাত্রা ব্যাহত হয়েছিল। সেই মৌসুমে কিন্তু কৃষক পর্যায়ে সাড়া পায়নি খাদ্য বিভাগ। খাদ্য বিভাগ বলছিল যে বাজার ব্যবস্থা কিন্তু সেই সময় অনেক বেশি থাকার কারণে সংগ্রহের যে মাত্রা তা কিন্তু একেবারে হোঁচট খায়। এবছর কিন্তু তারা যে লক্ষ্যমাত্রাটা দিয়েছে, এবছর তারা আশাবাদী। দরের ক্ষেত্রে কিছুটা 40 টাকা প্রতি মনে বৃদ্ধি করা হয়েছে। এই কারণে কিন্তু তাদের দিক থেকে তারা আশাবাদী যে আগামী মৌসুমের মধ্যে কিন্তু তারা যে সংগ্রহটা তা করতে পারবে, এবং এই সংগ্রহ অভিযানের যে সার্বিক তদারকি তা কিন্তু এই খাদ্য বিভাগের পক্ষ থেকে নেওয়া হয়েছে। তবে আজকে অনানুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হচ্ছে। 10 তারিখের পর নিবন্ধনের মাধ্যমে কৃষক বাছাই করে এবং খাদ্য বিভাগের কাছ থেকে, কৃষি অফিসের কাছ থেকে তালিকা নিয়ে তারা ধান সংগ্রহ কার্যক্রমটা আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবেন, এমন আশ্বাস দিয়েছে খাদ্য বিভাগের পক্ষ থেকে। তো এই ছিল মিম নওগাঁর খাদ্য সংগ্রহ অভিযানের খবর আমার কাছে। নওগাঁ জেলা খাদ্য গুদাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী এমআর রকি, এবং তার আগে সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী একরামুল কবির। কয়েকটি দেশে বিশেষ ফ্লাইট চলাচল করলেও টিকিটের দাম চড়া হওয়ায় বিপাকে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী দরিদ্র প্রবাসী কর্মীরা। ভিসার মেয়াদ ফুরিয়ে এলেও বেশি দামে টিকিট কেনার সাধ্য না থাকায় যেতে পারছেন না অনেকে। যাত্রীদের অভিযোগ, বিমান সংস্থাগুলো সিন্ডিকেট করে টিকিটের দাম বাড়াচ্ছে। এদিকে চড়া মূল্যে টিকিট ও হোটেল বুকিং দিয়েও স্বস্তি নেই প্রবাসীদের। বেশিরভাগ বিদেশি এয়ারলাইন্সের অফিস বন্ধ থাকায় যাত্রা নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন তারা। হাজারা শিউলির রিপোর্ট। 2 তারিখ 3 তারিখে গেলে আবার 1 লক্ষ টাকা উপরে। এখন এত টাকা দিয়ে টিকিট কেটে যাওয়া কি সম্ভব নাকি? এতদিন বসা, আর্থিক অবস্থা অনেক খারাপ, দাঁড় করার মতো তো ব্যবস্থা আর নাই। ছুটিতে দেশে এসে বিপাকে পড়েছেন সৌদিগামী এই যুবক। 3রা মে ভিসার মেয়াদ শেষ হলেও লাখ টাকা দিয়ে টিকিট কেনার সাধ্য না থাকায় কর্মস্থলে ফেরা হচ্ছে না তার। আবার নিরুপায় হয়ে স্ত্রীর গহনা বিক্রি করেও কেউ কেউ জোগাড় করেছেন টিকিটের টাকা। প্রত্যেকটা এয়ারওয়েজের দ্বারা দ্বারা ঘুরতেছি, টিকিট পর্যাপ্ত পরিমাণে টিকিট পাচ্ছি না। এখন স্ত্রী সন্তানের গহনা বিক্রি করে টিকিটের টাকা জোগাড় করতে হয়েছে। নিয়ন্ত্রণ করার মতন কেউ নেই। এয়ারলাইন্সওয়ালারা সব একটা সিন্ডিকেট করছে যে কারো চেয়ে কেউ ভাড়া কম নেবে না। রিক্রুটিং এজেন্টরা বলছেন, প্রতিবেশী দেশ ভারত ও নেপাল থেকে যাত্রীরা অনেক কম ভাড়ায় যেতে পারলেও এদেশে সব এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যগামী বিমানের ভাড়া নিচ্ছেন কয়েক গুণ বেশি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আমরা এটা অবগত করেছি, আমরা যে এই ভাড়ার বিষয়ে লাগাম টেনে ধরার জন্য। এদিকে অনেক প্রবাসী অনলাইনে উচ্চ মূল্যের টিকিট বুকিং দিলেও বেশিরভাগ বিদেশি এয়ারলাইন্সের অফিস বন্ধ থাকায় যাত্রা নিয়ে অনিশ্চয়তা কাটছে না তাদের। টোটাল 3.5 লাখ টাকা, 1 লাখ টাকা আমার অলরেডি খরচ হয়ে গেছে। 29 তারিখে ফ্লাইট, এখানে আসছে কনফার্মের জন্য, এরা তো কোনো সাড়াই দিয়েছে। কাতার এয়ারওয়েজ আর কি আমি টিকিট বুকিং দিয়েছি, কিন্তু এখানে এসে আমি কোনো অফিসে ওদের খোলা পাচ্ছি না। সিভিল এভিয়েশন বলছে, এয়ারলাইন্সগুলোর অতিরিক্ত ভাড়া নেওয়া বন্ধে গ্রাউন্ড হ্যান্ডলিং সহ বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। এরপরও বেশি ভাড়া নিলে সেটি দেখার দায়িত্ব মন্ত্রণালয়ের। ভাড়া যাতে না বাড়তে হয় তাদের জন্য আমি কিছু বিশেষ সুবিধা তাদেরকে এয়ারলাইন্সগুলোকে দিয়েছি। তবে এয়ারলাইন্সগুলো তাদের ব্যবসাটা বুঝে, যাত্রী নিয়ে যারা ডিল করে যেসব সংস্থাগুলো আছে, আমি মনে করি তারা এইসব এয়ারলাইন্সগুলোর সাথে আরও বেশি সম্পৃক্ত হওয়া উচিত এবং তাদেরকে একটা স্ট্রং মনিটরিংয়ে রাখা উচিত। লকডাউনে আটকে পড়া প্রবাসী কর্মীদের জন্য 17 এপ্রিল থেকে বিশেষ ফ্লাইট চালুর পর গত 12 দিনে 40,000-এরও বেশি প্রবাসী দেশ ছেড়েছেন। প্রথমে 5টি দেশে, পরে আরও 3টি দেশে অনুমতি দেওয়া হলেও দেশে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় বন্ধ করে দিয়েছে ওমান। হাজারা শিউলি, সময় সংবাদ, ঢাকা। আমদানি রফতানি পণ্য পরিবহনকারী ভারতীয় ট্রাক ও চালকদের মাধ্যমে বাংলাদেশে ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আশঙ্কা দিন দিন বাড়লেও সচেতনতা নেই বেনাপোল স্থলবন্দরে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। আজিজুল। ধন্যবাদ মিম আপনাকে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ভারতের যে পেট্টাপোল স্থলবন্দরের ঠিক বিপরীতে বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরের এটি ট্রাক টার্মিনাল। আপনি জানেন ভারত থেকে যে আমদানিকৃত পণ্য প্রবেশ করে থাকে সেটি মূলত এই বেনাপোল স্থলবন্দরে এই ট্রাক টার্মিনালে প্রবেশ করে থাকে, পরে এখান থেকে কিন্তু ভারতের বিভিন্ন গন্তব্যে গিয়ে থাকে। আপনি জানেন যে ভারতীয় যে ভেরিয়েন্ট, এই ভেরিয়েন্ট সংক্রমণ মোকাবিলায় কিন্তু সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। তবে আমরা বেনাপোল স্থলবন্দরে যেটি দেখতে পেয়েছি, কিন্তু এর কোনো বাস্তবতায় তার কোনো প্রতিরোধ বা স্বাস্থ্যবিধি সেটি কিন্তু নেই।
ফলে যে ভারতীয় ট্রাক চালক এবং বাংলাদেশি ট্রাক চালক তারা যারা পণ্য নিয়ে এবং ট্রাক নিয়ে বাংলাদেশে প্রবেশ করছেন তাদের মাধ্যমে কিন্তু এই ভাইরাসটি ছড়িয়ে পড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আমরা সকালে স্থলবন্দর এলাকায় ঘুরে যেটি দেখতে পেয়েছি যে ভারত থেকে কোনো স্বাস্থ্যবিধি ছাড়াই পিপি ছাড়াই ভারতীয় ট্রাক চালকরা বেনাপোল বন্দরে প্রবেশ করছে এবং বাংলাদেশি যে ট্রাক চালক তারাও কিন্তু ভারতের যে রপ্তানি পণ্য নিয়ে যাচ্ছেন তারাও তো অনেক স্বাস্থ্যবিধি মানছেন না এবং পিপি ছাড়াই কিন্তু ভারতের বেনাপোল বন্দরে যাচ্ছেন। আপনি জানেন যে প্রতিবেশী দেশ ভারতে বর্তমানে যে ভেরিয়েন্ট করোনা ভাইরাস সেটি কিন্তু মারাত্মক অবস্থা ধারণ করেছে এবং প্রতিদিন সেখানে কিন্তু প্রায় আক্রান্তের সংখ্যা প্রায় 3 লাখের কাছাকাছি এবং প্রায় 3000 মানুষ কিন্তু মারা যাচ্ছে। সাম্প্রতি কিন্তু তাদের দেশে যে অক্সিজেন ঘাটতি হয়েছে এই অক্সিজেন ঘাটতির কারণে কিন্তু বাংলাদেশে কিন্তু অক্সিজেন রপ্তানি তারা বন্ধ করে দিয়েছে। সুতরাং এখানকার যে ব্যবসায়ীরা বেনাপোল বাংলাদেশ আমদানি রপ্তানি সমিতির যে নেতা তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে বলছেন যেহেতু বর্তমানে বাংলাদেশে অক্সিজেন আমদানি বন্ধ রয়েছে, সুতরাং যদি কোনোভাবে যদি এইসব ভাইরাসগুলো যদি বাংলাদেশে ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশে গণহারে মানুষ মারা যাবে। সুতরাং এখনই কিন্তু বন্দর কর্তৃপক্ষের এই যে প্রতিরোধ ব্যবস্থা সেটি কিন্তু নেওয়া উচিত। আপনি জানেন যে বর্তমানে এই করোনা ভাইরাসের সংকটকালেও কিন্তু সরকার 14 দিনের জন্য ভারত এবং বাংলাদেশের স্থলপথে পাসপোর্ট যাত্রী যাতায়াত বন্ধ ঘোষণা করেছে। তবে বিশেষ ব্যবস্থায় দেশের শিল্প কারখানায় দেশের শিল্প কারখানায় যে উৎপাদন এবং সরবরাহ সেটি কিন্তু সচল রাখতে এই আমদানি এবং রপ্তানি বাণিজ্য সচল রেখেছেন। সুতরাং বেনাপোল স্থলপথে এবং রেলপথে কিন্তু দুদেশের মধ্যে যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য সেটি কিন্তু স্বাভাবিকভাবে চলছে। আমরা বন্দর এলাকায় ঘুরে যেটি আরও দেখতে পেরেছি যে বন্দরের যে শ্রমিক তাদের ভিতরে কোনো স্বাস্থ্যবিধি নেই, তারা কিন্তু অনেকটা স্বাস্থ্যবিধি হিসেবে চলাফেরা করছেন। আমরা কথা বলেছি বন্দর কর্তৃপক্ষের সাথে, বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে স্বাস্থ্যবিধি যাতে সবাই মানে তার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং বিষয়টা আমরা তদারকি করছি। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে স্থলবন্দর যে করোনা সংক্রমণ রোধে যে স্বাস্থ্যবিধি নেই তার সর্বশেষ। বেনাপোল স্থলবন্দর থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আজিজুল হক। পাচুরিয়া দৌলতদিয়া নৌরুট দিয়ে আজও রাজধানী সহ বিভিন্ন গন্তব্যে ছুটছে মানুষ, তবে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে উদাসীনতা রয়েছে অনেকেরই। গণপরিবহন না চললেও ব্যক্তিগত, স্থানীয় ও গণপরিবহনকারী যানবাহনে করে ঘাটে আসছেন তারা। যাত্রীরা জানান জীবিকা ও চিকিৎসা ব্যবসা সহ নানা জরুরি কাজে তারা যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। সামাজিক দূরত্ব, মাস্ক পরা সহ কোনো রকম সুরক্ষা ব্যবস্থা ছাড়াই ঘাট এলাকায় ভিড় করছেন স্থানীয়রাও। কর্তৃপক্ষ জানান পাচুরিয়া, দৌলতদিয়া ও কাজিরহাট আরিচা রুটে বৃষ্টির মধ্যে কেবল 3টি ফেরি চলাচল করছে। গতরাতে হামলার অভিযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেলে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। পার্থ, ধন্যবাদ। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলার ঘটনা হয়েছে। সেক্ষেত্রে আমরা গতকাল এই রাতেই হামলার ঘটনা ঘটেছিল এবং আজকে সকাল থেকে শুরু করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা কাজে যোগ তথ্য আমাদেরকে নিশ্চিত করেছেন ইন্টার্ন চিকিৎসকদের সদস্য সচিব। তবে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্রিগেডিয়ারের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন আসলে কর্মবিরতির বিষয়টি তাদেরকে জানানো হয়নি, সেক্ষেত্রে বিভিন্ন ওয়ার্ডে স্বাভাবিক নিয়মে কাজকর্ম চলছে এমন তথ্যটি তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে ইন্টার্ন চিকিৎসকের সদস্য সচিবের সাথে আমরা কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছে গতকাল রাতে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে হঠাৎ করেই সংঘর্ষের ঘটনা ঘটে তুচ্ছ বিষয় নিয়ে। এরপর বহিরাগত ছেলেরা এসে ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলা করে এবং রাতে যেসব ডাক্তার কাজে যোগদানের উদ্দেশ্যে বের হয় তাদেরকেও কাজে যেতে বাধা দান দেওয়া করা হয় এবং ইন্টার্ন চিকিৎসকদের হোস্টেলে এসে হামলা করা হয়। এবং এই ঘটনার প্রেক্ষিতে আজকে সকাল থেকে শুরু করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা কাজে যোগদান করেনি এমন তথ্য তিনি আমাদেরকে জানিয়েছেন। যতক্ষণ পর্যন্ত যারা বহিরাগতরা ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলা করেছে তাদেরকে আইনের আওতায় আনা না হবে ততক্ষণ পর্যন্ত তারা কাজ বন্ধ রাখবে এমন তথ্যই আমাদেরকে জানিয়েছে। তবে আমরা বেশ কয়েকটি ওয়ার্ডে গিয়েছিলাম এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা জানার চেষ্টা করেছিলাম, তারা আমাদেরকে নিশ্চিত করেছে আজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বেশ কয়েকটি ওয়ার্ডে কিন্তু কোনো ধরনের কাজ হচ্ছে না। তবে অন্য একটি যে বিষয় হচ্ছে, আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রবেশের চেষ্টা করেছিলাম, তবে যারা আনসার সদস্য রয়েছেন তারা বলেছেন সাংবাদিকদের হাসপাতালে প্রবেশের কোনো অনুমতি নেই, যে কারণে আমরা হাসপাতালের ভিতরে যে
তথ্য সংগ্রহ করতে পারিনি। তবে কিছুক্ষণ পরে আমরা শুনেছি ছাত্রলীগের দুই পক্ষকে নিয়ে যারা চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, ইন্টার্ন ডাক্তার কর্তৃপক্ষ সবাই একসাথে মিলে একটি বৈঠকের কথা রয়েছে। তো সেক্ষেত্রে যখন বৈঠক হবে আমরা পুরোপুরি বিষয়টি জানার চেষ্টা করব। তবে এই মুহূর্তে আমরা যতটুকু বলতে পারি, আমরা বেশ কয়েকটি ওয়ার্ডে খবর নিয়েছি, যারা ইন্টার্ন চিকিৎসকরা রয়েছেন গতকালের হামলার জের ধরে তারা কিন্তু আজকে কেউই কিন্তু কোনো ধরনের কাজে যোগদান করেনি। এবং সকাল থেকে আমরা দেখছি ইন্টার্ন চিকিৎসক যারা আছেন তাদেরকেও কিন্তু আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজের হাসপাতালের আশেপাশে কাউকে আসতে দেখি, এবং তারা সবাই ঘরে অবস্থান করছেন, যার যার নিজের হোস্টেলে অবস্থান করছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানাচ্ছেন সরাসরি সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। করোনা মহামারীর মধ্যে ঝুঁকি নিয়ে ঈদের কেনাকাটা সারছেন ক্রেতারা। এই মুহূর্তে রাজধানীর নিউ মার্কেটে আছেন রিপোর্টার জুবায়ের ফয়সাল। সরাসরি যাচ্ছি তার কাছে। জুবায়ের, মিম, লকডাউনের মধ্যেই কিন্তু ঈদ কেনাকাটার জন্য শপিং মল, বিপণী বিতান সরকার খুলে দিয়েছে এবং আমরা যেটি দেখছি যে আসলে যে একটা করোনা সিচুয়েশন চলছে, একটা সংক্রমণের ঊর্ধ্বগতি চলছে সারা দেশব্যাপী এবং পার্শ্ববর্তী দেশ ভারতের এমন উদ্বেগজনক পরিস্থিতিতে আসলে বাংলাদেশের মানুষের ভেতরে যে ধরনের সচেতনতা থাকা দরকার ছিল সেটির কিন্তু যথেষ্ট ঘাটতি আমরা দেখছি। নিউ মার্কেটে যখন আমরা সকালে প্রবেশ করছি তখন সেখানে কয়েকটি গেট রয়েছে, 3-4টি গেট রয়েছে, আমরা 2টি গেটে গিয়েছিলাম। তো প্রথমে আমরা যেটি দেখেছি যে একটি গেটে একটা জীবাণুনাশক টানেল বসানো হয়েছে, কিন্তু সেটির ভেতর দিয়ে মার্কেটে প্রবেশ করার মানে ইচ্ছাই নেই কারো, এমন একটি অবস্থা। তো এই ধরনের যখন একটি পরিস্থিতি চলছে, সংকটময় পরিস্থিতি, তার মধ্যেই এমন উদাসীনতা কিন্তু আসলে প্রশ্নবিদ্ধ করে এবং যে স্বাস্থ্যবিধি মেনে শপিং মল, দোকানপাট, বিপণী বিতান খুলে রাখার যে চিন্তা সরকারের কাছে বারবার ব্যবসায়ীরা জানিয়েছিলেন সেটি কিন্তু যথেষ্ট ব্যাহত হচ্ছে বলে আমরা দেখছি। মূলত একটা জিনিস লক্ষ্য করছি খুব খেয়াল করে, আসলে স্বাস্থ্যবিধিতে যে নিজের ভালোর জন্যই মেনে চলতে হবে সেটা থেকে অনেকটাই সরে এসে আসলে গণমাধ্যমের ক্যামেরা যখন যাচ্ছে সেখানে অনেকেই খুব তোড়জোড় করে মাস্ক টানছেন অথবা স্যানিটাইজার নিচ্ছেন। বিষয়গুলো আসলে কি মানে নিজেদের সচেতনতার জন্য নিজেদের যে জরুরি কাজগুলো সেটি করার ক্ষেত্রে এক ধরনের উদাসীনতা আমরা লক্ষ্য করছি। মার্কেট কর্তৃপক্ষের সাথে আমরা এখনো পর্যন্ত যোগাযোগ করতে পারিনি, আমরা কথা বলে দেখব তাদের যে ব্যবস্থাগুলো রয়েছে সেটি তারা সঠিকভাবে পালন করছেন কিনা বা করবেন কিনা, কি উদ্যোগ নিচ্ছেন সেটি কিন্তু আমরা চেষ্টা করছি যে এটা জানার জন্য। কিন্তু একটা জিনিস লক্ষণীয় যে পুরো নিউ মার্কেট এলাকায় বাইরে কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন, কিন্তু ভেতরের দিকে কাউকে তদারকি করতে আমরা দেখিনি। তবে মার্কেটের নিরাপত্তা কর্মী যারা রয়েছেন তারা কিছুক্ষণ আগে একটা লিফলেট নিয়ে এসে মাইকে ঘোষণা দিচ্ছেন, বারবারই আহ্বান জানাচ্ছেন যেন মাস্কটা অন্তত সবাই পরে থাকেন। তো আমার কাছে মিম এখন পর্যন্ত নিউ মার্কেট ছিল এই পর্যন্তই, এরপরে অন্য আর পরবর্তীতে আপনাদেরকে আরও তথ্য দিতে পারবো। নিউ মার্কেট এলাকা থেকে জানাচ্ছেন সহকর্মী জুবায়ের ফয়সাল। করোনা মহামারীতে স্বাস্থ্যবিধি মেনে রপ্তানিমুখী কারখানা চালু রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া সময়োপযোগী সিদ্ধান্তেই দেশের অর্থনীতি সচল থেকেছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজাহান সুফিয়ান। মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, শ্রমিকদের বেতন ভাতা নিশ্চিতে প্রধানমন্ত্রী রপ্তানিমুখী পোশাক শিল্পে দ্রুত প্রণোদনার ঋণ বরাদ্দ করেন। প্রতিমন্ত্রী আরও জানান, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় শিল্প খাতের কর্মহীন শ্রমিকদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাহসী এবং সময়োপযোগী সিদ্ধান্তে চলমান বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে কলকারখানায় উৎপাদন ব্যবস্থা ঠিক রেখে অর্থনৈতিক চাকা সচল রাখতে আমরা সক্ষম হয়েছি। প্রথমেই তিনি শ্রমিক ভাই বোনদের বেতন ভাতা নিশ্চিত করতে রপ্তানিমুখী শিল্প মালিকদের প্রণোদনা অবলিক ঋণ সহায়তা প্রদানের ব্যবস্থা করেন। খরা আর গরম হাওয়ায় পটুয়াখালীতে নষ্ট হয়ে গেছে কোটি টাকার মুগ ডাল, এতে কৃষকের মাথায় হাত। এই অবস্থায় সরকারি প্রণোদনার দাবি জানিয়েছেন তারা। এদিকে লকডাউনের এই পরিস্থিতিতে শ্রমিক সংকট থাকায় উৎপাদন কমার আশঙ্কা কৃষি বিভাগের। সুজন নামের ছবি এবং মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। দেশে মুগ ডালের চাহিদার শতকরা 60% পূরণ করে উপকূলীয় জেলা পটুয়াখালী। সময়, খরচ আর পরিশ্রম কম লাগায় মুগ ডাল চাষে দিন দিন আগ্রহী হচ্ছেন চাষিরা। চলতি বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে মুগ ডাল চাষ করেন কৃষকরা। আশা ছিল এবারও মুগ ডালের বাম্পার ফলন হবে, কিন্তু মার্চ ও এপ্রিল মাস জুড়ে অবিরাম খরার কারণে কৃষকের সে স্বপ্ন রূপ নিয়েছে হতাশায়। বেশ কয়েক মাস ধরে বৃষ্টি না হয় এবং সেচ সুবিধা না পাওয়ায় খেতেই পুড়ে গেছে অধিকাংশ ফসল। এই বছর ডাল যে
ব্যবসা বাণিজ্য লস, খাইয়ে পড়িয়া কিভাবে চলবো? যত পরিমাণ টাকা খরচা করছি আর কিছুই আমরা উঠাইয়ে নিতে পারবো না। রোদ্রের কারণে সব ডাল পুড়ে গেছে, পোকা লাগিয়ে সব খাইয়ে লাইছে। একদিকে লকডাউনে শ্রমিক সংকট, অন্যদিকে মুগ ডাল ক্ষেতের ক্ষতিতে এবার ফলন 30 থেকে 40% কম হওয়ার আশঙ্কা করছে কৃষি বিভাগ। আমরা আশা করেছিলাম 1,16,658 মেট্রিক টন ডাল আমরা এখান থেকে পাবো, কিন্তু এবছর মুগ ফসলের বাড়তি বিঘ্নিত হয়েছে, ফলে এবার ফলন একটু কম হবে। জেলায় এবার মুগ ডালের চাষ হয়েছে 97,215 হেক্টর জমিতে, যার লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 21,000 হেক্টর বেশি। সময় সংবাদ, পটুয়াখালী। চলমান দাবদাহ আর রমজানকে পুঁজি করে ভোক্তা ঠকানোর অসাধু তৎপরতা শুরু করেছেন তরমুজ ব্যবসায়ীরা। চাষিদের ক্ষেত আর আড়ত থেকে পিস হিসেবে কেনা তরমুজ বিক্রেতারা দেশব্যাপী সিন্ডিকেট করে কেজি দরে বেশি দামে বিক্রি করছেন। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। দেশে সর্বাধিক তরমুজ উৎপাদনের জেলা ভোলা। কৃষকদের উৎপাদিত হাজার হাজার মেট্রিক টন তরমুজ ব্যাপারীরা ক্ষেত থেকে ঠিকা ধরে পাইকারি কেনেন, কিন্তু পরবর্তীতে তরমুজ ভোলা শহর, ঢাকা, চট্টগ্রামের মোকাম ও স্থানীয় বাজারে পিস হিসাবে বিক্রি করা হচ্ছে। দেশব্যাপী প্রচণ্ড গরম আর চলমান রমজানকে পুঁজি করে চড়া দামে বিক্রির জন্যই সিন্ডিকেট করে কেজি হিসেবে বিক্রি করছেন। এতে অনেকটা অসহায় ক্রেতারা। তরমুজটা যেমন এখন কেজি হিসেবে কিনতে 300-400 টাকা, ঠিক কিনলে তরমুজটা 200-250-300 টাকা কিনতে পারতাম। রোজার মাসে দাম বাড়ে 30 টাকার কেজি নেয়, 70 টাকা, 80 টাকা, 100 টাকা। আগে তো এই একটা তরমুজ কিনা বেচা হইতো 100-150 টাকা, আর এই জায়গা 600-700 টাকা কিনে। ক্রেতাদের মতো কৃষকেরও কেজি দরে বিক্রি নিয়ে অভিযোগ রয়েছে। আড়ত মালিকরা জানালেন পিস হিসেবেই বিক্রি করেন তারা। আমরা ডাকে বিক্রি করি, যারা যে ডাকে বেশি পাবে সেই বিক্রি পাইবে। আমরা ভ্যাই ফেলে ভ্যাইয়ের জন্য বেশি, খেতে পাইলে খেয়েও বেশি এলেই। তবে কেজি দরে বিক্রির পক্ষে বিক্রেতাদের রয়েছে নানা অজুহাত। তরমুজটা আমরা দামটা বাইরে গেছি, এই বাইরে যাওয়ার সাথে আমরা মনে করেন কোনো মাল পাইতে পারছি না। কেজি হিসাবে কিনে আনছি, এখন বেশি দামে বেচতে হয়, 80 টাকা কেজি। এ অবস্থায় ভোক্তারা প্রতারিত হচ্ছেন উল্লেখ করে মৌসুমী সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি ক্যাবের। এখানে ভোক্তারা চরমভাবে বঞ্চিত হচ্ছে। ক্যাবের পক্ষ থেকে আমার বিশেষ অনুরোধ যে আপনারা এই ব্যাপারে যাতে প্রশাসন যে কোনো এতে জনগণের পক্ষে, ভোক্তাদের পক্ষে কাজ করে। এবছর জেলায় 5,500 হেক্টর জমিতে প্রায় 3.5 লাখ মেট্রিক টন তরমুজ উৎপাদন হয়েছে। সময় সংবাদ, ভোলা। মুন্সিগঞ্জে বসেছে কাঁচা তালের হাট। স্থানীয় ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে ট্রাকে ট্রাকে আসে এই তাল কিনতে পাইকারদের হিড়িক পড়ে যায়। আবু সাইদার ক্যামেরায় বিস্তারিত, নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। বৈশাখের দ্বিতীয় সপ্তাহ পেরোলেই তালের শ্বাস বিক্রির মৌসুম। রীতিমতো কাঁচা তালের রাজ্য হয়ে যায় শহরের লংঘাটের পাশের বিস্তীর্ণ সড়ক। সরবরাহ বেশি থাকলেও মৌসুমের শুরুতেই দাম চড়া। পাইকারদের উপস্থিতি আর বেচাকেনার হিড়িক দেখে সহজেই বোঝা যায় গ্রীষ্মের দাবদাহ আর রোজায় ব্যাপক চাহিদা এই ফলটির। মাল কম আসে, আমাদের খুবই মাল দাম বেশিতে কিনতে হয়। অনেক গরমের দিন তো ঠিক আছে ভাই, হেলে তালটা চলে বেশি, ঠিক আছে, দামও বেশি। ইফতারের সময় এই তালটা খাইলে তাদের একটা তৃপ্তি মিটে, এই জন্য চাহিদাটা বেশি। কাস্টমারের অভাব নাই, কিন্তু তাল তো আইতেছে না। আজকে অনেক পাইকার আইছে, তাল পাইতেছে না, বেটারা গাড়ি নিয়ে ফিরত যেতেছে। রোজার পরে আবার দাম কমবো, রোজা যারা থাকে হেরা বেশি করে নেয়, যারা নিব 1 পিস হেরা নেয় 20 পিস। গাড়ি ঘোড়া চলে না, তো লস চলে না, এই কারণে মালের খুব সমস্যা। কৃষি বিভাগের মতে 93% পানি থাকায় কাঁচা তালের শ্বাস খেলে পানি শূন্যতা দূর হয়, খনিজ সহ নানা উপাদানের ঘাটতি পূরণ হয় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ইফতারির যে একটা আইটেমের যে একটা সমৃদ্ধি, সেই সমৃদ্ধি ভিত্তিতেও কিন্তু তালের শ্বাসটাকে আমরা ব্যবহার করতে পারি। পাইকারি দরে প্রতিটি তাল বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা, আর খুচরা প্রতিটি শ্বাস বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকায়। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। করোনা মহামারীতে সুইডেনের ব্যবসা বাণিজ্যে নেমে আসা স্থবিরতা কাটিয়ে উঠতে নানাভাবে চেষ্টা করছেন স্থানীয় সহ সুইডেনে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীরা। শহরের প্রাণকেন্দ্রগুলোতে আগের মতো ব্যবসা না থাকায় অনেকেই নতুন করে ব্যবসা প্রতিষ্ঠান খুলছেন শহর থেকে কিছুটা দূরের বিভিন্ন অঞ্চলে। সুইডেন থেকে শফিউল আলমের রিপোর্ট।
করোনা মহামারীর পর থেকেই সুইডেনের প্রধান শহরে কমতে শুরু করে মানুষের সংখ্যা। সরকারের পরামর্শে অনেকেই ঘরে বসে অফিসের কাজ করছেন। শহর থেকে কিছুটা দূরে নিরিবিল পরিবেশে চলে যাচ্ছেন অনেকে। আর তাই একসময় সারা বছর ভিড় লেগে থাকা শহরের প্রাণকেন্দ্রে নেই আগের মতো ভিড়। ক্রেতা শূন্যতায় অনেক প্রতিষ্ঠানই বন্ধের পথে, আর তাই বিকল্প খুঁজছেন ব্যবসায়ীরাও। করোনাকালীন সময়ে যেখানে শহরের কিছু কিছু রেস্টুরেন্টের অনেক খারাপ অবস্থা, সুইডেনের করোনা পরিস্থিতি তেমন ভালো না হলেও বাংলাদেশের রেস্টুরেন্ট ব্যবসায়ীরা মোটামুটি তাদের যে পরিস্থিতি অনুযায়ী তাদের ব্যবসা মোটামুটি সামলে নিয়েছেন বলে আমি মনে করি। সুইডেনের যে সেন্ট্রাল পয়েন্টগুলোতে, যেগুলো পর্যটন এরিয়াগুলোতে দেখা যায় যে আপনার ব্যবসা অনেক মন্দা, অনেকে দেউলিয়াও হয়েছে। কিন্তু পারতপক্ষে দেখা যায় আপনার সুইডেনের আশেপাশের, স্টকহোমের আশেপাশের, বিশেষ করে শহরের যে আশেপাশে যে এলাকাগুলোতে দেখা যাচ্ছে আপনার ব্যবসা মোটামুটি আগের থেকে অনেক ভালো হয়েছে। করোনা মহামারীতে সুইডেনের দীর্ঘমেয়াদে বেকারত্বের সংখ্যা বাড়ছে। 2021 সালে স্থায়ী বেকারের সংখ্যা 2 লাখ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। দেশটির কর্মসংস্থান মন্ত্রী জনগণকে প্রয়োজনে উত্তরাঞ্চলের বিভিন্ন কারখানায় কাজ করার পরামর্শ দিয়েছেন। শফিল আলম, সময় সংবাদ, সুইডেন। এই সময় বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শুরু হলো বড় মৌসুমে সরকারি পর্যায়ে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ অভিযান। 27 টাকা কেজি দরে কেনা হবে 6.5 লাখ টন। বিশেষ ফ্লাইটের টিকিটের চড়া দামে দিশেহারা মধ্যপ্রাচ্যগামী প্রবাসীরা। ভিসার মেয়াদ ফুরিয়ে আসায় বিপাকে অনেকে, সিন্ডিকেটকে দায়ী করছেন যাত্রীরা। এবং গরমে পটুয়াখালীতে নষ্ট কোটি টাকার মুগ ডাল, কৃষকের মাথায় হাত। ভোলায় ক্ষেত থেকে পিস হিসেবে কেনা তরমুজ বিক্রি হচ্ছে কেজি দরে, সিন্ডিকেটের কারসাজির অভিযোগ। এই ছিল এই সময় বাণিজ্যের সঙ্গে থাকুন সময়ে।